হচ্ছে আজকে আরেকটা চমৎকার প্রবলেম সলভ করব। তো আসলে দেখো যে এই কোশ্চেনটা তোমার হচ্ছে মানে এতটা ইম্পর্টেন্ট যে তোমার সিকিউ বলো এমসিকিউ বলো ক নাম্বার প্রশ্নের জন্য বলো, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। তো তোমাদের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের তিনটা নীতি আছে। একটা বলে আউটবাব নীতি, দুই নম্বর হুন্ডি নীতি, তিন নম্বর হচ্ছে পাউলির বর্জন নীতি। ঠিক আছে, তো তিনটা নীতি তুমি একদম মুখস্থ ঠুরুস্থ করে যাবা। মানে এখান থেকে তুমি বিশ্বাস করে একটা প্রশ্ন পাবা, হোক সেটা এমসিকিউ হোক সেটা সিকিউ, ঠিক আছে, হোক সেটা ক নাম্বারের জন্য হোক সেটা খ নাম্বারের জন্য। মানে প্রশ্নটা এতটা ইম্পর্টেন্ট, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এখন তোমাকে ফার্স্ট এই তিনটা নীতি সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকা লাগবে। যেমন এক নম্বর নীতি হচ্ছে আউফ বাউফ নীতি। প্রথমেই বলি, আউফ বলা একটা জার্মান শব্দ, এটা কোনো ব্যক্তির নাম না, কোনো বিজ্ঞানীর নাম না। তোমাকে এমসিকিউ আসতে পারে যে নিচের কোন জন বিজ্ঞানী নয়, ঠিক আছে, তার উত্তর হবে তোমার আউফ বাউফ নীতি। আউটবারে যার মাসুদের তো বিল্ড আপ, মানে ক্রমান্বয়ে তোমার হচ্ছে মানে প্রবেশ করা, এরকম একটা ব্যাপার বোঝায়। ঠিক আছে, তো এখানে আউটবাব বলছে যে তুমি যদি কোন একটা পরমাণু ইলেকট্রন বিন্যাস করো, তাহলে ইলেকট্রন বিন্যাসে যে অরবিটালটার শক্তি কম, ইলেকট্রন সেখানে আগে যাবে, আর তোমার যার শক্তি বেশি সেখানে পড়ে যাবে। ঠিক আছে, এখন তোমার শক্তির মান বের করার সূত্র কি? তাহলে শক্তির মান বের করার সূত্র তো আউটবাব কি বললো, যে যার শক্তির মান কম সেখানে আগে যাবে, আর যার শক্তির মান বেশি সেখানে পড়ে যাবে। আবার এই কথা বলছে যদি তোমার হচ্ছে কখনো দেখো যে শক্তির মান সমান হয়ে গেছে, ওই ক্ষেত্রে তোমার দেখা লাগবে এন এর মান যার ছোট, কি বললাম বলতো? ওই ক্ষেত্রে তুমি দেখবা যে এন এর মান যার ছোট, ইলেকট্রন সেখানে আগে যাবে। কখন? এটা যদি শক্তির মান সমান হয়ে যায়। তো বুঝলাম। এখন কথা হলো যে শক্তির মান যে সমান তুমি বুঝবা কেন? তো এটার জন্য আসলে শক্তির মান বের করার সূত্র তোমার হচ্ছে এন প্লাস এল, মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা এল, এই দুটো যুক্ত করলে তুমি পাবা শক্তির মান। মানে এন আর এল এর মান যোগ করলে কি পাবা? শক্তির মান পাবা। তো যদি তোমাকে প্রশ্ন করে যে এই নীতিটা কে দিছে, তো এটা আসলে তোমাদের বই লেখা নাই, ঠিক আছে, অন্য বই লেখা আছে। আচ্ছা, তো এন প্লাস এল এই সময় সূত্র দিচ্ছে তোমার হচ্ছে মেডিলিঙ্গি, এটা কার নীতি তাহলে? মেডিলিঙ্গি নীতি। তাহলে তোমাকে যদি বলে আউটবাম নীতি কে দিছে, তাহলে উত্তর হচ্ছে তোমার মেডিলিঙ্গি। বুঝতে পারলো? আচ্ছা, তাহলে এখন তোমাদের দাও প্রশ্ন বলছে যে উদ্দীপক ইলেকট্রন দুইটি আউটবাব এবং পাউলির বর্জন মেনে চলে কিনা। তাহলে আউটবাব নীতি বুঝতে পারছো কিনা বলো তো? আউটবাব নীতি মানে কি? যে কোন একটা পরমাণু ইলেকট্রন বিন্যাসে তোমার ইলেকট্রন প্রথমে যার শক্তি কম সেখানে যাবে, তারপর ক্রমান্বয়ে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে। ওকে। আচ্ছা, হুন্ড কি বলছে? হুন্ডের নীতি বলছে যে ডিজেনারেট বা সমশক্তি সম্পন্ন, কি ডিজেনারেট মানে কি? সমসম্পন্ন। সমশক্তি সম্পন্ন অরবিটাল ইলেকট্রন অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে চায়। কোন অবস্থায়? অযুগ্ম বা বিজোড়। এবং এই অযুগ্ম বা বিজোড় অবস্থায় স্পিন হয় একমুখী। যেমন খেয়াল করো, এখানে অযুগ্ম বা বিজোড় একটা আছে না, তাই স্পিন ধরো সাপোজ এখানে তোমার ধরো একটা, এখানে একটা, এখানে একটা, তো সে কি করতো? প্রথমে একটা একটা করে যাইতো, তারপর যদি আসতো তাহলে ক্রমান্বয়ে জোড়া বাঁধতো। ঠিক আছে, তাহলে প্রথমে ইলেকট্রন কটা করে যাবে? একটা একটা করে যাবে। ঠিক আছে, আর একটা একটা করে যখন যাবে তখন তাদের ডিরেকশন কয়মুখী হবে? বলে একমুখী। মানে তখন তোমার তাদের ডিরেকশন হবে একমুখী। বুঝতে পারলাম? আচ্ছা, হুন কি বলছে তাহলে? যে ডিজেনারেট বা সমর্থন সম্পন্ন অরবিটাল ইলেকট্রন অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে চায় এবং অযুগ্ম বা বিজোড় অবস্থায় স্পিন হয় একমুখী। আচ্ছা, এটা কার নীতি? হুন্ডি নীতি। তো পাউলির বর্জন নীতি কি বলছে জানো? তুমি তাহলে এটাকে ব্যবহার করতে পারো যে পাউলির বর্জন নীতি তোমার হচ্ছে যে যে কোনো একটা পরমাণু, মানে তুমি এটাকে ব্যবহার করতে পারো স্টার 1 2 4 *1 2 4 পরিবর্তন নীতি শেষ। তুমি দেখো এটা কি বললেন? এটা হচ্ছে তোমার এক ডেমোর যে কোনো একটা পরমাণু, যে কোনো দুটো ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যা। আমি আরেকবার বলি, যে কোনো একটা পরমাণুর কটা পরমাণু বলো? তাহলে যে কোনো একটা পরমাণু, তাহলে এক মানে তোমার হচ্ছে যে কোনো একটা পরমাণু। ওকে ফাইন। তাহলে যে কোনো একটা পরমাণুর যে কোনো দুটো ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই কি হবে না? বোধহয় সেম হবে না। চারটাই সেম হবে না, তিনটা সেম হইতে পারে, একটা বিন্দু হবে। দুইটা সেম দুইটা বিন্দু হতে পারে, তোমার চারটাই বিন্দু হইতে পারে, কিন্তু কখনো কি হবে না বলো? চারটাই সেম হবে না। এটা কার নীতি বলো? পাউলির বর্জন নীতি। এখন তোমাকে প্রশ্ন বলছে, এখানে তোমার দুটো ইলেকট্রন দেওয়া আছে, একটা তোমার আছে 11তম ইলেকট্রন আর একটা হচ্ছে 19তম ইলেকট্রন। আর তোমাকে বলছে, তাহলে আমরা জানি যে 19তম ইলেকট্রনটা আসলে কোন মৌলের? 19তম ইলেকট্রন হচ্ছে তোমার ক্যালসিয়াম, তো 20 তার আগের মৌল, তার মানে কি পটাশিয়াম 19। তাহলে 19তম মৌলটা তোমার হচ্ছে পটাশিয়াম। এখন বলছে যে 11তম ইলেকট্রন আছে তোমার তৃতীয় নম্বর কক্ষপথে এবং 19তম ইলেকট্রন দেওয়া আছে চতুর্থ কক্ষপথে। ঠিক আছে, আমি তোমাকে প্রশ্ন করছি এই দুইটা ইলেকট্রন দুইটা নীতি মানে কিনা? একটা কার নীতি? আউবব, আর একটা কার নীতি? পাউলির বর্জন নীতি। আউবব নীতি কি বলছি? আউবব নীতি তোমাকে আমি বলছি যে যার শক্তি কম ইলেকট্রন সেখানে আগে যাবে, আর যার শক্তি বেশি ইলেকট্রন সেখানে পড়ে যাবে। তাহলে শক্তির মান বের করে সূত্র কি বল? এন প্লাস এল। এখন একটা কাজ করবো যে 11তম ইলেকট্রনটা কত নম্বর শক্তি স্তর আছে এটা খুঁজে বের করবো, এক। দুই নম্বর তোমার হচ্ছে 19তম ইলেকট্রন কত নম্বর শক্তি স্তর আছে সেটাও খুঁজে বের করবো। ওকে, তাহলে চলো আমরা তো সবাই মোটামুটি ইলেকট্রন বিন্যাস পারি। দেখো পটাশিয়াম 1s2 2s2 2p6, এটা তোমার 10 আর 2 12। খেয়াল করো, তাহলে 3s2 এখানে তোমার ইলেকট্রন 12টা। তাহলে তোমার খুঁজে বের করতে 19তম ইলেকট্রন। তাহলে আমি কি বলতে পারি যে এই 12র ভিতরে তোমার কি আছে? 11 তারপরে না 12? তাহলে এখন আমাকে একটু কষ্ট করে বলো যে 11তম ইলেকট্রন কোথায় আছে বলো এই 3s এর ভিতরে?
বুঝলাম। এখন আমাকে বের করতে হবে 19তম ইলেকট্রন। তাহলে 19তম কোথায় আছে বলো? এই যে 4s1 এখানে, তাই তো? 19তম ইলেকট্রন। আচ্ছা, এই দুটার জন্য কি করবা? n প্লাস এল মানে শক্তির মান বের করবে। তাহলে বলো 3s এর জন্য n প্লাস, তো মনে রাখবা এই দুটো থাকাও যে s এর জন্য l এর মান হয় 0, p এর জন্য হচ্ছে 1, d এর জন্য 2, f এর জন্য তোমার হচ্ছে 3। তাহলে এখন মানগুলো একটু কষ্ট করে এখানে বসাও। তাহলে বসালে কি আছে খেয়াল করো। তাহলে এখানে n এর মান কত বলো তো? 3। n এর মান কত বলো? 3 প্লাস l এর মান কত? s এর জন্য 0, তাহলে 0। তাহলে ফলাফল কত আসছে বলো? তাহলে এখানে তোমার ফলাফল আছে তোমার হচ্ছে 3। ওকে ফাইন। তাহলে 3s এর মান পেলাম তোমার হচ্ছে 3। এখন দেখবো যে 4s এর মান কত। তাহলে এবার একটু কষ্ট করে বলো তো 4s এর মান কত আসবে? তাহলে n এর মান হচ্ছে তোমার 4 আর l এর মান তোমার হচ্ছে 0, তার মানে ফলাফল 4। এখন তাহলে আমাকে বলো কার শক্তির মান কম? তাহলে শক্তির মান কম হচ্ছে তোমার 3s, তার মানে কি যেহেতু 3s এর শক্তি কম, তাহলে আমি কি বলতে পারি 3s ইলেকট্রন আগে যাবে, তারপর কোথায় যাবে বলো? 4s এ। এখন দেখো যে নিয়মটা মানছে কিনা। 1s2 2s2 2p6 3s2, হ্যাঁ 3 তে আগে গেছে, তারপর কোথায় গেছে? 3b তারপরে না 4s। মানে তুমি যদি 3b এবং 4s এর ভিতরে কম্পেয়ার করতা, তাহলে এই দুটোর মান সত্যি হয়ে যেত সমান। কিন্তু n এর মান 3 ছোট হওয়ার কারণে ইলেকট্রন 3b তে আগে যাবে। তাহলে এখন আমাকে কাইন্ডলি বলো যে আউবভ নীতি এই 11তম ইলেকট্রন পটাশিয়ামের এবং 19তম ইলেকট্রন মানছে কিনা? উত্তর হচ্ছে সমর্থন করছে। এখন আমাকে বল আউবভ নীতিটা ক্লিয়ার হয়েছে না? ওকে, এটা তোমার এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, খ নাম্বারে দিয়ে বলবো তোমার 2d সম্ভব নয় কিনা বা 2d সম্ভব কিনা। অর্থাৎ তোমাকে বলবে ঠিক আছে যে 3f কি সম্ভব? উত্তর হচ্ছে না। কেন সম্ভব? খ নাম্বারে তোমার ব্যাখ্যা দিতে পারে। আচ্ছা, আশা করি তোমরা আউবভ নীতিতে ক্লিয়ার হয়েছো। এখন চলো পাউলির বর্জন নীতিতে চলে যাই। তো পাউলির বর্জন নীতি তোমার বলছে একটা পরমাণুর যে কোনো দুটো ইলেকট্রন চারটা কোয়ান্টাম সংখ্যা আমার সেম হবে না। তো আমরা কি করবো? 11তম ইলেকট্রন কোন অরবিটাল আছে আগে খুঁজে বের করবো। তাহলে ব্যাপারটা বলো 11তম ইলেকট্রন কোনটা বলো? তাহলে এই পর্যন্ত তোমার কি বলো 2 4 6 8 10। তাহলে 11তম ইলেকট্রন অবশ্যই তোমার এই যেটা, ঠিক না? আর আমি খুঁজে বের করবো কোনটা? 19তম ইলেকট্রন। তাহলে 19তম কোথায় আছে বলো? এই এখানে। তাহলে এখন আমি 11তম আর 19তম ইলেকট্রন ফাইন্ড আউট করে ফেলছি। এখন আমি এই চারটা কোয়ান্টাম সংখ্যার মান বের করবো। তাহলে আমি লিখেছি দেখো ফর 11th ইলেকট্রন। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি বলো ফর 11 ইলেকট্রন এখানে তোমার n এর মান কত হবে বলো? তাহলে 11 এর জন্য n এর মান হবে তোমার, তাহলে কত নম্বর সূত্র আছে? 3 নম্বরে। তাহলে n এর মান 3। তাহলে n এর মান কত হবে বলো? তাহলে এখানে s আছে না, s এর মান কত হবে বলো? 0। তাহলে 0। তাহলে m এর মান কত হবে বলো? তাহলে মনে রাখবা যে l এর যদি 0 হয় তাহলে m অবশ্যই 0। আর s এর মান কত হবে বলো? যেহেতু ইলেকট্রন একটা, তুমি এটাকে প্লাস হাফও ধরতে পারো মাইনাস হাফও ধরতে পারো, তোমার ইচ্ছা। যদি তুমি এটাকে প্লাস হাফ ধরো আর 19তম ইলেকট্রন যদি একই ডিরেকশন হয় তাহলে প্লাসই হবে, আর যদি বিপরীত ডিরেকশন হয় তাহলে মাইনাস হবে। বুঝতে পারলাম মনে হয়? আচ্ছা, এখন আসো খেয়াল করো, আমি তোমার হচ্ছে 19th ইলেকট্রন মানে 19তম ইলেকট্রনটা বের করবো। এটা আমাকে বলে এখানে n এর মান কত? এখানে n এর মান 4, যেহেতু 14 স্তরে আছে। ঠিক আছে, এখন আমাকে একটু কষ্ট করে বলো l এর মান কত? তাহলে l এর মান তোমার কত হবে বলো? s না, তাহলে 0। m এর মান কত হবে বলো? 0। s এর মান কত হবে বলো? দেখো এটার ডিরেকশন যেদিক, এর ডিরেকশন একই দিক না, এজন্য তুমি কি বসা বলো? প্লাস হাফ। এখন একটু খেয়াল করে দেখো, বি কেয়ারফুল, যে এটা কি বলো? এটা কি হয়েছে? তাহলে তোমার ভাইয়া এই প্লাস হাফ দেখো এটা সমান, 0 0 এটা সমান, 0 0 এটা সমান, কিন্তু একটু কষ্ট করে দেখো তো এই পার্টটা কি সমান হয়েছে? না। তো পাউলি কি বলছে? পাউলি বলছে যে তোমার তিনটা সেম হইতে পারে, দুইটা সেম হইতে পারে, ঠিক আছে, একটা সেম হইতে পারে, কিন্তু কখনোই এই চারটাই কি হবে না বলো? সেম হবে না। ওটা বুঝতে পারলে? এখন আমি কি তাহলে বলতে পারি যে সেটা আউবভ হোক অথবা পাউলির বর্তনীতি হোক, পটাশিয়ামের 11তম ইলেকট্রন এবং 19তম ইলেকট্রন দুইটাই মানছে। কথা কি বুঝতে পারলাম? তাহলে এই ব্যাপারগুলো তুমি একটু কাইন্ডলি একটু ব্যাখ্যা করে লিখবা। যে কথাগুলো বললাম তুমি প্রথমে আউবভ নীতি কাকে বলে দিয়ে দিবা, পাউলির বর্তনীতি কাকে বলে আমি তোমাকে বলে দিছি, তুমি আমার কথাটা শুনে একটু নোট ডাউন করে ফেলো। ঠিক আছে, তাহলে নীতি লেখার পরে জাস্ট হচ্ছে আমি যে কথাগুলো বললাম তুমি একটু কাইন্ডলি ব্যাখ্যা দিয়ে দিবা। ঠিক আছে, ইনশাআল্লাহ আশা করি তুমি 4.5 মার্ক পাবা। তো দুইটাই অবশ্যই তোমাকে লিখতে হবে। ঠিক আছে, তাহলে মার্ক পাবা না, দেখো আমি তোমাকে দুইটা পাশাপাশি লিখে দিছি। ওকে।